হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএনএম এডুকেশন। আজকের এই ভিডিওতে ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় স্কুলের বিভাগ ঘয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো পেজ নাম্বার 239 এবং 240 নম্বর পেজে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এক এক করে প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রথম প্রশ্ন 4.1-এর অথবা বলছে যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে একটি বিচ্যুতি উল্লেখ করো। দেখো অ্যান্সারটা, আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকার হিসেবে ধরা হয়েছে আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দুভর সদৃশ্য। অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য। কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন, এদের একটি নির্দিষ্ট আয়তন আছে। তাই গ্যাসের অণুগুলির স্বাধীনভাবে বিচরণের আয়তন কখনোই পাত্রের আয়তনের সমান নয়, বরং পাত্রের আয়তনের চেয়ে কিছুটা কম হয়। গ্যাসের সূত্রগুলিতে বা আদর্শ গ্যাসের সমীকরণে পাত্রের আয়তনকে গ্যাসের অণুগুলির অবাধে বিচরণের আয়তন হিসাবে ধরা হয়েছে। সেজন্যই বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি লক্ষ্য করা যায়। দেখো, এক কথায় আমি একটু বলে নিচ্ছি যে আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন কি খুবই নগণ্য, বিন্দুর আকার, ঠিক আছে। সেটা হচ্ছে যে গ্যাসের গতীয় তত্ত্বে ধরা হয়েছে, ঠিক আছে। তার জন্য আদর্শ গ্যাসকে যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের আয়তনই হচ্ছে যে গ্যাসের আয়তন, ঠিক আছে। কিন্তু বাস্তবে যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, সেই বাস্তব গ্যাসের হচ্ছে যে অণুগুলোর একটা নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে। তার জন্য যে তাদের যে আয়তন, ওই গ্যাসের যে আয়তন, সেই আয়তন কিন্তু পাত্রের আয়তনের সঙ্গে সমান নয়, ঠিক আছে। সেই জন্য হচ্ছে যে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে এর সঙ্গে আরেকটা প্রশ্ন বলছে যে অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। অ্যান্সারটা দেখো, একই চাপ ও উষ্ণতা সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান। আচ্ছা, এর পরের প্রশ্ন 4.2 একটা অঙ্ক বলেছে যে একটা বিক্রিয়া বলে দিচ্ছে যে 2KClO3 সেটা হচ্ছে যে বিয়োজিত হয়ে কি হচ্ছে 2KCl + 3O2, ঠিক আছে। এবার দেখো প্রশ্নটা দেখো যে 100 মোল KClO3 থেকে 1 নম্বর প্রশ্ন কত গ্রাম KCl এবং 2 নম্বর প্রশ্ন কত মোল O2 উৎপন্ন হবে, ঠিক আছে। দেখো প্রথমে আমরা বিক্রিয়াটা লিখেছি। এবার দেখো প্রথমে একের দাগের প্রশ্নটা করছি যে 100 গ্রাম KClO3 থেকে কত গ্রাম KCl উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে KCl এর যে মোলার ভর সেটা আমরা বের করে নিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো 2 মোল KClO3 থেকে 2 মোল KCl উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 2 মোল KCl এর ভর কত সেটা বের করে নিচ্ছি, সেটা হবে 149 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা ঐকিক নিয়মটা কীভাবে লিখব যে 2 মোল KClO3 থেকে 149 গ্রাম KCl পাওয়া যায়, অতএব 1 মোল KClO3 থেকে 149 / 2 এত গ্রাম KCl পাওয়া যায়, অতএব 100 মোল KClO3 থেকে 149 × 100 / 2 এত গ্রাম KCl পাওয়া যায়, ঠিক আছে। এবার এটা যদি আমরা কাটাকাটি করি এবং গুণ করি তাহলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি যে 7450 গ্রাম KCl পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে একের দাগের প্রশ্ন। এবার 2 এর দাগের প্রশ্ন বলছে যে কত মোল O2 উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে দেখো এই বিক্রিয়ায় কত মোল অক্সিজেন অর্থাৎ O2 উৎপন্ন হচ্ছে, এখানে হচ্ছে যে 3 মোল O2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বিক্রিয়াটা কোথা থেকে শুরু করব, দেখো যে 2 মোল KClO3 থেকে 3 মোল অক্সিজেন পাওয়া যায়, অতএব 1 মোল KClO3 থেকে 3/2 মোল অক্সিজেন পাওয়া যায়, অতএব 100 মোল KClO3 থেকে 3 × 100 / 2 এত মোল অক্সিজেন পাওয়া যায়। এটা যদি আমরা হিসেব করি পেয়ে যাচ্ছি যে 150 মোল অক্সিজেন পাওয়া যায়। এরপর 4.2 এর অথবা প্রশ্ন বলছে যে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। এরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ পাতলা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন করবে। তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে নিয়েছি, Zn + H2SO4, সেখান থেকে উৎপন্ন হচ্ছে ZnSO4 + H2, ঠিক আছে। এবার দেখো অঙ্কটা বলে দিচ্ছে যে জিঙ্ক হচ্ছে যে 35% অশুদ্ধি এবং নমুনা জিঙ্কের পরিমাণ কত 50 গ্রাম, ঠিক আছে। তাহলে নমুনা জিঙ্কে অশুদ্ধির পরিমাণ কত, যে 50 × 35 / 100 অর্থাৎ 50-এর 35%। তাহলে নমুনা জিঙ্কে অশুদ্ধির পরিমাণ কত হয়ে যাচ্ছে যে 17.5 গ্রাম, ঠিক আছে। তাহলে ওই নমুনা জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত হবে, নমুনা জিঙ্কের ভর হচ্ছে যে 50 গ্রাম, অশুদ্ধি হচ্ছে যে 17.5 গ্রাম, তাহলে বিশুদ্ধ জিঙ্ক হচ্ছে যে 50 - 17.5 কত হয়ে যাচ্ছে 32.5 গ্রাম, ঠিক আছে। তাহলে নমুনা জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত 32.5 গ্রাম, ঠিক আছে। এবার দেখো বিক্রিয়াতে অঙ্কটা বলেছে যে
ওই 50 গ্রাম নমুনা জিঙ্ক থেকে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এবার দেখো বিক্রিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি যে 65 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটাই আমরা এখান থেকে আমরা ঐকিক নিয়মটা লিখবো যে 65 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, অর্থাৎ 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে 2 ডিভাইডেড বাই 65 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 32.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে 2 গুণিতক 32.5 ডিভাইডেড বাই 65 এত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পেয়ে যাচ্ছি যে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, এর পরের প্রশ্ন 4.4 বলছে যে অবতল দর্পণ দ্বারা বস্তুর বিবর্ধিত সদ্বিম্বের গঠন রেখাচিত্রের সাহায্যে দেখাও। দেখো এখানে বলে দিচ্ছে যে বিবর্ধিত সদ্বিম্ব, অসদ্বিম্ব নয়। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে প্রথমে আমরা এইরূপ প্রশ্নের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, বস্তুর অবস্থান কি, তাহলে এক্ষেত্রে বস্তুর অবস্থান কি হবে, বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো ছবিটা দেখো, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস বিন্দু, তাহলে পি কিউ হচ্ছে যে বস্তু, এটা হচ্ছে যে বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে। আচ্ছা, প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে, এই পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে যে প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে বক্রতা কেন্দ্র অসীমের মাঝে। আর প্রতিবিম্বের প্রকৃতি কি হয়ে যাচ্ছে, সদ হচ্ছে, বিবর্ধিত হচ্ছে এবং অবশীর্ষ হচ্ছে। ঠিক আছে, দেখো সদ বিবর্ধিত বলে দিয়েছে, যদি অসৎ বিবর্ধিত বলতো তাহলে কিন্তু মেরু এবং ফোকাসের মাঝে বস্তুকে রাখতে হতো। ঠিক আছে, যেহেতু এই ক্ষেত্রে সদ বিবর্ধিত বলেছে তাহলে এক্ষেত্রে যে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে বস্তুকে রাখতে হবে এবং তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, যে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে তৈরি হবে। ঠিক আছে, আর তোমরা চিত্রটা খুব সুন্দর করে অঙ্কন করবে, পেন্সিলে সবসময় চিত্র অঙ্কন করবে। আর রশ্মি চিত্রের ক্ষেত্রে সবসময় রশ্মি চিহ্ন, রশ্মি কোন দিকে যাচ্ছে তীর চিহ্নের মাধ্যমে দেখাবে। ঠিক আছে, দেখাবে প্রতিফলনের আগে দেখাবে, প্রতিফলনের পরেও দেখাবে। প্রতিসরণের ক্ষেত্রে একই রকম, প্রতিসরণের আগেও দেখাবে রশ্মি চিহ্ন এবং প্রতিসরণের পরেও রশ্মি চিহ্ন দেখাবে। ঠিক আছে, আচ্ছা এর সাথে 1 নম্বরে একটা প্রশ্ন বলছে যে আলোর বর্ণ কোন ভৌত রাশির উপর নির্ভর করে, উত্তর হবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এর পরের প্রশ্ন 4.5 বলছে যে আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো। অ্যান্সারটা দেখো, প্রিজম বা অন্য কোনো উপযুক্ত স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের দ্বারা প্রতিসরণের ফলে সাদা বা কোনো বহুবর্ণী আলোর বিভিন্ন মৌলিক বর্ণের আলোয় সংশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এর সাথে একটি প্রশ্ন বলছে যে একটি লেন্সকে দেওয়াল থেকে 12 সেন্টিমিটার দূরে রাখলে বহু দূরের একটি গাছের বিন্দুবৎ প্রতিবিম্ব দেওয়ালে গঠিত হলো, লেন্সটি কী প্রকৃতির। দেখো যেহেতু এখানে প্রতিবিম্বটি সদ্বিম্ব প্রকৃতির, তাহলে লেন্সটি কী হবে, উত্তল লেন্স প্রকৃতি। দেখো এখানে বস্তুটা যেহেতু হচ্ছে যে লেন্স থেকে অনেক দূরে অবস্থিত, অর্থাৎ গাছটি যেহেতু লেন্সটা থেকে অনেক দূরে অবস্থিত, অর্থাৎ আমরা কি ধরবো, গাছটা অসীমে অবস্থিত এবং তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, যে ফোকাস বিন্দুতে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি জিজ্ঞাসা করতো যে লেন্সের ফোকাস দূরত্ব কত, তাহলে সেটা অ্যান্সার হতো 12 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এর অথবার প্রশ্ন বলছে যে কোন লেন্সকে অপসারী লেন্স বলে এবং কেন। অবতল লেন্সকে অপসারী লেন্স বলে, কারণটা দেখো, সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ অবতল লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছে রূপান্তরিত করে, এই জন্য অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া হয়নি তোমরা প্রত্যেকে ছবিটা দিয়ে দেবে। ঠিক আছে, অবতল লেন্স অঙ্কন করবে এবং সেখানে সমান্তরাল রশ্মিগুচ্ছের প্রতিসরণ কিভাবে হচ্ছে সেই ছবিটা তোমরা দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এর সাথে একটা অঙ্ক বলেছে যে বায়ু মাধ্যমে একটি একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যামস্ট্রং, বায়ু সাপেক্ষে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর গতিবেগ কত। দেখো প্রশ্নে কিন্তু গতিবেগ কত বলা আছে, এটা কিন্তু প্রশ্নটা ভুল দেওয়া আছে, হবে তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক আছে, যদি গতিবেগ বের করতে বলতো তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য দেওয়াটা মানে ডেটাটা কাজে লাগতো না। ঠিক আছে, শুধু প্রতিসরাঙ্ক বললেই আমরা গতিবেগ বের করতে পারতাম। ঠিক আছে, যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলছে, ঠিক আছে, সেই জন্য আমি বলছি যে অঙ্কটা ভুল আছে, অঙ্কটা হবে তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক আছে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য আমরা কী করে বের করব, যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এবং ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে আমি ল্যামডা ধরেছি। ঠিক আছে, তাহলে অতএব কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.5, তাহলে 1.5 সমান 6000 ডিভাইডেড বাই ল্যামডা, বা ল্যামডা সমান 6000 ডিভাইডেড বাই 1.5, এটা যদি আমরা হিসেব করি কী পেয়ে যাচ্ছি, 4000 অ্যামস্ট্রং। আচ্ছা এর পরের প্রশ্ন 4.6 বলছে যে ওহমের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপটি লেখো। অ্যান্সারটা দেখো, উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা যেমন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রভাবমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এবার দেখো গাণিতিক রূপটা দেখো,
মনে করি এ বি পরিবাহীর এ বিন্দুর বিভব ভিএ এবং বি বিন্দু প্রান্তের বিভব হচ্ছে যে ভিবি। দেখো আমি চিত্রটা অঙ্কন করেছি, এই হচ্ছে এ বি পরিবাহী, এ বিন্দুর বিভব ভিএ এবং বি বিন্দুর বিভব হচ্ছে যে ভিবি। সুতরাং এবং বলে দিয়েছি যে ভিএ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ এ বিন্দুর বিভব বেশি এবং বি বিন্দুর বিভব কম। ঠিক আছে, আমরা জানি তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হবে। সুতরাং পরিবাহীতে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হবে। সুতরাং এবার কি বলছি যে প্রবাহ মাত্রা আই হলে ওহমের সূত্রানুযায়ী তাহলে ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে বিভব প্রভেদ, কার সঙ্গে সমানুপাতিক, যে তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। ভিএ মাইনাস ভিবি সমানুপাতিক আই, যেখানে কি উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত, বা ভিএ মাইনাস ভিবি। এবার সমানুপাতি চিহ্ন তুলে আমরা যখন সমান নিয়ে আসছি তখন একটা ধ্রুবক নিয়ে আসবো, বা ভিএ মাইনাস ভিবি সমান আর আই, যেখানে আর হচ্ছে যে সমানুপাতিক ধ্রুবক এবং এই আরকে পরিবাহী রোধ বলে। ঠিক আছে, বা ভি সমান আই আর, যেখানে আমি ধরে নিচ্ছি যে ভিএ মাইনাস ভিবিকে আমি ভি ধরে নিচ্ছি, তো সেখান থেকে আমি কি বলছি ভি সমান আই আর, আর এটিই হচ্ছে যে ওহমের সূত্রের গাণিতিক রূপ। আচ্ছা, এর সাথে একটা প্রশ্ন বলছে যে এসআই পদ্ধতিতে রোধের এককের সংজ্ঞা দাও। দেখো এসআই পদ্ধতিতে রোধের একক হচ্ছে যে ওহম, তাহলে 1 ওহমের সংজ্ঞাটা কি হবে? দেখো কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করায় ওই পরিবাহীর প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হলে সেই পরিবাহীর রোধকে আমরা কি বলবো? 1 ওহম। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রশ্ন 4.7 একটা অঙ্ক বলছে যে একটি ধাতব তারের দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে রোধের কিরূপ পরিবর্তন হবে তা নির্ণয় করো। দেখো অ্যান্সারটা, মনে করি তারটির দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ও উপাদানের রোধাঙ্ক রো। অতএব তারটির রোধ সমান আর সমান, রোধ যদি আর হয় তাহলে আর সমান রো এল বাই এ। ঠিক আছে, এটা হচ্ছে রোধের সমীকরণ, রো এল বাই এ। ঠিক আছে, এবার বলছে যে তারটির দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে তারটির অন্তিম দৈর্ঘ্য যদি L1 হয় তাহলে L1 সমান কি হবে? 2 × L। ঠিক আছে, এবং ধরে নিচ্ছি যে তারটির অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো তারটা তো একই আছে। ঠিক আছে, তারটা আমি একটা তার ছিল, সেই তারকে টেনে দ্বিগুণ করতেছি, দৈর্ঘ্য আমি টেনে দ্বিগুণ করতেছি, তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কি হবে? তার হচ্ছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ তারের যে ব্যাসার্ধ, তারের ব্যাসার্ধ কিন্তু কমতে থাকবে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু কমবে। ঠিক আছে, দৈর্ঘ্য যদি বাড়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু কমবে, কিন্তু তারের যে আয়তন সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তারের আয়তন আগে যত ছিল এখনও সেটাই থাকবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখেছি যে যেহেতু তারের আয়তন অপরিবর্তিত থাকবে সেহেতু আমরা কি লিখব যে তারের আয়তন কি হবে? যে তারের আয়তন সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য কত ছিল? এল ছিল, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি ছিল? এ ছিল। তাহলে প্রথম ক্ষেত্রে তারের আয়তন কি? এ × এল। এবার দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য কি হয়ে যাচ্ছে? L1, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি A1, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কি হয়ে যাচ্ছে? A1 × L1। তাহলে আমরা কি বলবো যে A1 × L1 সমান A × L। অতএব A1 × L1 সমান কি হয়ে যাচ্ছে? যে 2L। আমরা L1 এর মান যদি বসিয়ে দিই তাহলে A1 × 2L সমান A × L। এবার দেখো উভয় পক্ষ থেকে L কাটাকাটি চলে যাবে, অর্থাৎ A1 সমান A/2। ঠিক আছে, এবার দেখো তাহলে তারটির অন্তিম রোধ কত হবে? R1 সমান রো × L1/R। ঠিক আছে, দেখো তারের তারটা যেহেতু উপাদান পরিবর্তন হচ্ছে না, তার জন্য তারের রোধাঙ্ক একই থাকবে। ঠিক আছে, যেহেতু রোধাঙ্ক হচ্ছে যে উপাদানের উপর নির্ভরশীল, তাহলে তারটির অন্তিম রোধ কত হবে? R1 সমান রো L1/A1। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকের ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি। L1 সমান আমরা কি জানি? 2L, আর A1 সমান আমরা একটু আগে বের করেছি A/2। আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে R1 সমান রো 2L/A/2। ঠিক আছে, এবার যদি এটা হিসেব করি আমরা কি পেয়ে যাচ্ছি যে R1 সমান 2 × 2, দেখো এই 2 হচ্ছে যে উপরে উঠে যাবে। ঠিক আছে, 2 × 2 × রো L/A। এবার দেখো এই যে অংশটা এটা কি? এটা হচ্ছে যে তারের হচ্ছে যে প্রাথমিক রোধ। ঠিক আছে, অর্থাৎ আর, যেটাকে আমরা আর ধরেছি। তাহলে R1 সমান আমরা কি পেয়ে যাচ্ছি? 4 × R। অর্থাৎ আমরা কি বলবো যে তারটির অন্তিম রোধ সমান প্রাথমিক রোধের 4 গুণ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, যে তারটির অন্তিম রোধ প্রাথমিক রোধের 4 গুণ হবে। আচ্ছা, এর সাথে একটা প্রশ্ন বলেছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? অ্যান্সারটা দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি তামার তৈরি ঘনকের দুই বিপরীত তলের মধ্যে উৎপন্ন রোধের পরিমাণ হবে 1.68 × 10⁻6 ওহম। এরপর 4.7 এর অথবার প্রশ্ন, তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝো? অ্যান্সারটা দেখো, কোনো বৈদ্যুতিক যন্ত্র সময়ের সাপেক্ষে যে হারে তড়িৎ শক্তি খরচ করে তাকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। আচ্ছা, এর সাথে একটা প্রশ্ন বলছে একটি বাল্বের রেটিং 220 ভোল্ট,
100 ওয়াট হলে বাল্বটির রোধ কত? দেখো বিভব প্রভেদ কত বলে দিয়েছে, ভি সমান 220 ভোল্ট, ক্ষমতা কত বলে দিয়েছে, পি সমান 100 ওয়াট, অর্থাৎ রোধ সমান আমরা কি সমীকরণটা কি জানি, রোধ সমান আর সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। এবার যদি আমরা যদি ভ্যালু বসিয়ে দিই এবং ভ্যালু বসিয়ে যদি কাটাকাটি করি তাহলে অ্যান্সারটা কত পেয়ে যাব, 484 ওহম। এরপরের প্রশ্ন 4.8, প্রশ্নটা হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। দেখো ফ্যারাডের দুটো সূত্র আছে, দুটো সূত্র লিখেছি। এটা হচ্ছে যে প্রথম সূত্র হচ্ছে যে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই পরিবর্তন যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল বর্তমান থাকে। এবার দ্বিতীয় সূত্র হচ্ছে যে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতে। এই হচ্ছে দুটো সূত্র। তাহলে প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারছি, যে আবেশের কারণ জানতে পারছি, কি কারণে তড়িৎচুম্বকে আবেশ সৃষ্টি হচ্ছে তার কারণ জানতে পারছি। আর দ্বিতীয় সূত্র থেকে কি জানতে পারছি, যে এই আবিষ্ট তড়িৎচালক বলের মান কত সেটা জানতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এর সাথে একটা প্রশ্ন বলছে যে বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির একটি উপায় লেখো। অ্যান্সারটা দেখো যে আর্মেচারের পাক সংখ্যা বাড়ানোর মাধ্যমে বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি করা যায়। আচ্ছা, এর পরের প্রশ্ন 4.9 বলছে যে আধুনিক পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণী এবং 17 নম্বর শ্রেণীর মৌলগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের একটি করে সাদৃশ্য লেখো। ঠিক আছে, প্রথমে দেখো 1 নম্বর শ্রেণীর সাথে হাইড্রোজেনের ধর্মের একটি সাদৃশ্য দেখো, যে 1 নম্বর শ্রেণীতে কি থাকে, ক্ষার ধাতু। ঠিক আছে, তাহলে দেখো ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল ও একটি ইলেকট্রন বর্জন করে H+ আয়ন দেয়। আচ্ছা, এরপর হচ্ছে যে 17 নম্বর শ্রেণীর সঙ্গে সাদৃশ্য। 17 নম্বর শ্রেণীতে কারা থাকে, হ্যালোজেন মৌলগুলো। তাহলে হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনের একটি সাদৃশ্য। হ্যালোজেন মৌলগুলি যেমন ক্লোরিন, ফ্লুরিন ইত্যাদির মতো হাইড্রোজেন দ্বিপরমাণু গ্যাসীয় অধাতব মৌল। আচ্ছা, এর সাথে একটা প্রশ্ন বলছে যে তড়িৎ ঋণাত্মকতার অধক্রমে সাজাও। বলেছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন এবং ফ্লোরিন। দেখো এগুলো হচ্ছে যে প্রত্যেকে হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। ঠিক আছে, এবার আমরা কি জানি, পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যত যাওয়া যায় তত তড়িৎ ঋণাত্মকতার পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা যদি সাজাই তাহলে কি হবে, যে কার্বন লেস দেন নাইট্রোজেন, তারপরে লেস দেন অক্সিজেন, লেস দেন ফ্লোরিন। আচ্ছা, এর পরের প্রশ্ন 4.10 বলছে যে লুইস ডট চিত্রের সাহায্যে মিথেন CH4 অণুর গঠন ব্যাখ্যা করো। অ্যান্সারটা দেখো, মিথেন অণু গঠনের সময় একটি কার্বন পরমাণুর, যার হচ্ছে ইলেকট্রন বিন্যাস 2, 4, বহিস্তম কক্ষের 4টি ইলেকট্রন, 4টি হাইড্রোজেন পরমাণুর প্রতিটির একটি ইলেকট্রনের সাথে পৃথকভাবে ইলেকট্রন জোড় গঠন করে। এক্ষেত্রে প্রতিটি ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে কার্বন পরমাণু নিয়ন পরমাণুর মতো এবং হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। ফলে 4টি CH সমযোজী বন্ধন গঠিত হয় ও মিথেন অর্থাৎ CH4 অণু সৃষ্টি হয়। এবং হচ্ছে যে সাথে সাথে এই চিত্রের মাধ্যমে লুইস ডট গঠনটা দেখানো হয়েছে। ঠিক আছে, এই চিত্রটা তোমরা অঙ্কন করে নেবে। এর অথবার প্রশ্ন বলছে যে NaCl যৌগ কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো। অ্যান্সারটা দেখো, একটি সোডিয়াম পরমাণু তার ইলেকট্রন বিন্যাস 281 যখন একটি ক্লোরিন পরমাণু তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 287 এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন সোডিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ ক্যাটায়নে পরিণত হয় ও নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 28 লাভ করে। অন্যদিকে ক্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণু দ্বারা বর্জিত ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয় ও নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস যেমন 288 লাভ করে। এরপর বিপরীত তড়িৎধর্মী Na+ ও Cl- আয়ন স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে আয়নীয় যৌগ NaCl গঠন করে। এবং সাথে সাথে তোমরা লুইস ডট গঠনটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সোডিয়াম, এই হচ্ছে ক্লোরিন, এবং সোডিয়াম কি করছে, তার বাইরের কক্ষের একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিচ্ছে, দিয়ে কি হয়ে যাচ্ছে Na+ হয়ে যাচ্ছে, এবং ক্লোরিন কি হয়ে যাচ্ছে Cl- হয়ে যাচ্ছে, এবং এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। আচ্ছা, এর পরের প্রশ্ন 4.11 বলছে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। দেখো ক্যাথোড বিক্রিয়া হচ্ছে যে Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাচ্ছে কপার পরমাণুতে পরিণত হয়ে যাচ্ছে, আর অ্যানোড বিক্রিয়া কি হয়ে যাচ্ছে কপার দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ পরিণত হয়ে যাচ্ছে। এর সাথে প্রশ্নটা হচ্ছে যে অ্যানোড মাড কি। অ্যান্সারটা দেখো, কপার পরিশোধনের সময় অবিশুদ্ধ কপার অ্যানোডে অশুদ্ধিরূপে উপস্থিত উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতুগুলি Fe, Ni, জিঙ্ক, Zn প্রভৃতি দ্রবণে দ্রবীভূত হয় এবং কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলি যেমন Au, Ag,
পিটি প্রভৃতি অন্যান্য অশুদ্ধির সঙ্গে কাদার আকারে অ্যানোডের নিচে জমা হয়, একে অ্যানোড মাঠ বলে। আচ্ছা, এর পরের প্রশ্ন 4.12 বলছে যে ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষের মধ্যে একটি পার্থক্য লিখতে। ঠিক আছে, দেখো ধাতব পরিবাহীর ক্ষেত্রে এর মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এর মধ্যে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলি তড়িৎ পরিবহন করে। আচ্ছা, এর সাথে একটা প্রশ্ন বলছে যে তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। অ্যান্সারটা দেখো, গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎ বিশ্লেষের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়নগুলি ক্যাথোডে গিয়ে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত হয়, অর্থাৎ এক্ষেত্রে ক্যাথোডে বিজারণ ঘটে। অন্যদিকে অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন বর্জন করে নিস্তড়িত হয়, অর্থাৎ এক্ষেত্রে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। সুতরাং বলা যায় যে তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ বিজারণ বিক্রিয়া। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় স্কুলের বিভাগ ঘয়ের সকল প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ধন্যবাদ।